Hello, welcome to our course. আমি নবনীল দে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স। আজকে যেটা বিষয়টা নিয়ে বলবো সেই টপিকটা খুব সহজ। সেটা হচ্ছে থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার বাই বেসিক্যালি মন্টেস্কু। সো এই এই যে থিওরি মন্টেস্কু সেপারেশন অফ পাওয়ারের থিওরি, এটার স্টার্টিংয়ে হচ্ছে যে আমাদের জাস্ট ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে যে টাইম লাইনটা কোন টাইমের কথা বলছি আমরা মন্টেস্কুর। এই টাইমটা হচ্ছে 18th সেঞ্চুরির একদম শুরুর দিকের যে টাইমটা, যে সময় দেখা যাচ্ছে যে ইউরোপে রেনেসাঁ হয়ে গিয়েছে এবং তারপরে এনলাইটেনমেন্ট, এজ অফ এনলাইটেনমেন্ট যেটাকে আমরা বলছি, সেই এনলাইটেনমেন্টের টাইমটা আসছে। আর তোমরা জানো যে এনলাইটেনমেন্টের যে বিভিন্ন ফিচার, সেই ফিচারগুলোর মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ডিসকভারিজ, রিজন, র্যাশনালিজম এটসেট্রা। অর্থাৎ সবাই কিন্তু এই সময়টাই একটু তাদের যে বিজ্ঞান মনস্কতা বা সায়েন্স দিয়ে সবকিছু বিচার করা, যুক্তি, লজিক দিয়ে, রিজন দিয়ে সবকিছু বিচার করা, এই দিকটাতে কিন্তু তারা অনেক বেশি জোর দিতে থাকে, রাদার দেন ধর্মের উপর ডিপেন্ড করা, রিলিজিয়ান, চার্চ এগুলোর উপর ডিপেন্ড করার থেকে। অ্যাকচুয়ালি রেনেসাঁর সময় শুরু হয়েছিল জিনিসটা, কিন্তু তারপরে আস্তে আস্তে এটা একদম এজ অফ এনলাইটেনমেন্টে পরিণত হয়। তো এই সময়টায় আমরা ফ্রান্সে বেসিক্যালি তিনজনকে দেখতে পাই যারা রোম্যান্টিক নামেও পরিচিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু খুব আধুনিক মনস্ক মানুষও ছিলেন। তার মধ্যে তিনজন হলেন রুসো, ভলতেয়ার এবং মন্টেস্কু। এদিকে দেখা যাচ্ছে যে মন্টেস্কু সবার শেষে আসছেন এবং মোস্ট প্রবাবলি না, সবার শেষে ঠিক নয়, এরা তিনজন একই সময়ে লেখালেখি করছেন। এবং রুসো যেখানে সেপারেশন অফ পাওয়ারটাকে তিনিও ব্যাখ্যা করেছেন, অ্যাকচুয়ালি সেপারেশন অফ পাওয়ারটা কিন্তু মন্টেস্কুর পুরো একদম ফান্ডামেন্টাল থিসিস নয় বা থিওরি নয়। মন্টেস্কুর আগেও অনেকে এই সেপারেশন অফ পাওয়ারের কথা বলেছেন, কিন্তু মন্টেস্কু হচ্ছেন প্রথম যিনি খুব গুছিয়ে সিস্টেমেটিক ওয়েতে এই পুরো ব্যাপারটা আমাদেরকে বলেছেন। এবার যদি রুসোর কথায় আসি, কারণ এই এজ অফ এনলাইটেনমেন্টে এই রুসোর কথা দিয়েই কিন্তু না বলে কিন্তু এগোনো যায় না। তো রুসো, ইমানুয়েল কান্ট, ইভেন এবার ভলতেয়ার তো আছেনই। তো রুসো কিন্তু এই সময় মনার্কির যে পাওয়ারটা, অর্থাৎ চার্চের এই সময় যে ট্রেন্ডটা শুরু হয়েছিল যে চার্চের কাছে পাওয়ার থাকবে না, পাওয়ারটা থাকবে হচ্ছে মনার্কির কাছে, অর্থাৎ রাজার কাছে। তো মানুষ রাজাকে বেশি আবার বিশ্বাস করতে এবং ভরসা করতে শুরু করেছিল। তো অ্যাট দিস ভেরি পয়েন্ট আমরা দেখছি যে রুসো কিন্তু বলছেন যে পাওয়ারটা শুধুমাত্র মনার্কের কাছেও থাকবে না, পাওয়ারটা চলে যাবে হচ্ছে মনার্ক, সিস্টেমেটিক মনার্ক থাকবে, কিন্তু পাওয়ারটা থাকবে অ্যাকচুয়ালি কমন পিপলের কাছে, সাধারণ মানুষের কাছে পাওয়ার থাকবে। ভলতেয়ার সেখানে আরেকটু স্পেসিফিক্যালি কি বলছেন, ভলতেয়ার আরেকটু স্পেসিফিক্যালি তিনি চাইছেন যে যাতে এই যে চার্চের ক্ষমতাটা কখনোই রাজার সামনে না চলে আসে, অর্থাৎ রাজার যে পাওয়ার, সেই পাওয়ারের সামনে চার্চের পাওয়ার যেন না চলে আসে। এইটাকে অনেক গুছিয়ে মন্টেস্কু তার দ্য স্পিরিট অফ লজ গ্রন্থে, মানে এটা 1748-এ পাবলিশড হয়, দ্য স্পিরিট অফ ল। তো এই বইটাতে তিনি বলছেন যে তিনটে ব্রাঞ্চে আমরা পাওয়ারটাকে ডিভাইড করতে পারি। তিনটে ব্রাঞ্চ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। এই এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এই যে তিনটে ব্রাঞ্চ হবে, এই তিনটে ব্রাঞ্চ গভর্নমেন্ট ফর্ম করবে এবং এই তিনটে ব্রাঞ্চ সেপারেট কাজ করবে টু অ্যাসিস্ট দ্য হোল প্রসেস অফ ল মেকিং অ্যান্ড ল রেগুলেশনস আর যা কিছু কাজ আছে। তো এই যে তিনটে ব্রাঞ্চ, এক্সিকিউটিভের কাজ বেসিক্যালি হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেট করা, ঠিক আছে, কোনো কিছু আমরা প্রশাসন কথাটা ব্যবহার করি বা অ্যাডমিনিস্ট্রেশন কথাটা ব্যবহার করি। তো এই অ্যাডমিনিস্ট্রেশনের কাজে এক্সিকিউটিভ হেল্প করবে, এটা তিনি বলছেন। আর এই অ্যাডমিনিস্ট্রেশনের কাজ ছাড়াও আর কি কাজ থাকবে? অ্যাডমিনিস্ট্রেশনের কাজ ছাড়াও থাকবে হচ্ছে ল এনফোর্সমেন্টের কাজ, ঠিক আছে, কোনো একটা আইন যেটা তৈরি হয়ে গিয়েছে সেই আইনটাকে ঠিকভাবে অ্যাপ্লাই করার কাজে থাকবে হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চটা। নেক্সট হচ্ছে লেজিসলেটিভ যে ব্রাঞ্চটার কথা তিনি বলছেন, এরা মেনলি তিনটে কাজ করবে: পাসিং
দ্য ল, রিপেলিং দ্য ল অ্যান্ড অ্যামেন্ডিং দ্য ল। ঠিক আছে, অর্থাৎ ল তারা পাশ করাবে এবং ল তারা কোনো কিছু আটকে নিতে পারবে, ল পাশ করা থেকে আটকে দিতে পারবে, এবং তারপরে হচ্ছে যে কোনো ল তৈরি হয়ে যাওয়ার পর আমরা জানি যে আইন সবসময় কিন্তু একরকম থাকে না, আইন কন্টিনিউয়াস একটা চেঞ্জের প্রসেস। তো আইনটাকে যখন আরো মডিফাই করার দরকার হবে, আইনটার মডিফিকেশন লাগবে, তখন তারা কিন্তু এই ব্রাঞ্চটা, লেজিসলেটিভ ব্রাঞ্চটা, এরা আইনটাকে বা লটাকে অ্যামেন্ড করতে পারবে বা সংশোধন করতে পারবে নতুন আইনের মাধ্যমে, অথবা আইনের মাধ্যমে নাও হতে পারে জিনিসটা। তো এইভাবে আমরা দেখছি যে এক্সিকিউটিভের কাজ, অর্থাৎ এক্সিকিউটিভ এর কাজে কারা জড়িত? এক্সিকিউটিভের কাজে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন অফিসার্স, যাদেরকে আমরা সচিব বলি, তারা জড়িত থাকে। ঠিক আছে, এবং স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে লেজিসলেটিভের কাজে তাহলে মন্ত্রীরা, নেতারা, তারা জড়িত থাকবে, এবং কোনো কোনো স্টেটে হচ্ছে প্রেসিডেন্ট নিজে এক্সিকিউটিভের, অর্থাৎ লেজিসলেটিভের একটা পার্ট থাকবে, এবং কোনো কোনো দেশে সেটা নাও থাকতে পারে। লেজিসলেটিভ অর্থাৎ ল মেকিং যে বডিটা, এই বডিটা ল দুটো হাউস বা একটা হাউসে যখন পাস হয়ে যাবে কোনো গভর্নমেন্টের, তখন তারপরে ফাইনাল সিগনেচার কিন্তু একটা প্রেসিডেন্টের লাগবে, বা একটা ইন দ্য কেস অফ ব্রিটেন আমরা দেখি যে সেখানে যে রাজা বা রানী, তার কিন্তু একটা সম্মতি লাগে ল পাস করাতে। ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা প্রেসিডেন্ট। তো এইভাবে কিন্তু লেজিসলেটিভ বডিটা, ব্রাঞ্চটা তৈরি হয়। আর অ্যাট দি এন্ড অফ দ্য থিসিস আমরা পাচ্ছি জুডিশিয়াল ব্রাঞ্চকে বা অ্যাডজুডিকেশন ব্রাঞ্চকে, যারা বেসিক্যালি লটাকে কিন্তু তারা ইমপ্লিমেন্ট করবে এবং অ্যাপ্লাই করার কাজে তারা ব্যবহার করবে। এবং ল কেউ যদি ব্রেক করে, তাহলে সেই লটা ব্রেক করলে কি শাস্তি হতে পারে, কি ধরনের পানিশমেন্ট হতে পারে, সেটা তারা দেখবে, এই ব্রাঞ্চটা দেখবে। তো এটাই হচ্ছে, খুব সহজ কথাই হচ্ছে মন্টেস্কুর সেপারেশন অফ ল এর থিসিস বা থিওরি বা মডেল আমরা বলতে পারি। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে এই সেপারেশন অফ ল এর যে বিষয়টা, এই ব্যাপারটা কোন টাইমে আমরা দেখলাম যে সব থেকে বেশি কাজে লাগবে, বা কোন টাইমে সেটা আমাদের কাজে এলো। এবার এই জিনিসটা বলতে গেলে কিন্তু সে ফ্রেঞ্চ রেভলিউশনের কথাটা না বলে পারা যায় না, বিকজ ফ্রান্সই প্রথম কিন্তু এই মডেলটাকে সাকসেসফুলি অ্যাপ্লাই করেছিল। তারপরে দেখা যাচ্ছে যে তারপরে আমেরিকান কনস্টিটিউশন আফটার দ্য আমেরিকান ইন্ডিপেন্ডেন্স 1776-এ হয়, এবং তারপরে 1789 বা ওই রকম একটা টাইমে হচ্ছে আমেরিকার কনস্টিটিউশন আমরা দেখতে পাই। সেই কনস্টিটিউশনেও কিন্তু মন্টেস্কুর যে ইমপ্লিকেশন, মন্টেস্কুর যে প্রভাবটা, সেইটা আমরা একদম খুব ভালোভাবে দেখতে পাই। আর তারপর যে মডার্ন ব্রিটিশ ল, ট্রাইপার্টিয়েট সিস্টেম, এবং সেখানে কিং দেখা যাচ্ছে, হাউস অফ দ্য লর্ডস আছে, হাউস অফ কমন্স আছে, তারও কিছুটা প্রভাব কিন্তু আমরা দেখি যে মন্টেস্কুর থেকে কিছুটা পাওয়া একটা প্রভাব। এবং নানদালেস টু সে যে এখন পৃথিবীতে যত ডেমোক্রেটিক কনস্টিটিউশন আছে, সমস্ত কনস্টিটিউশনেই কিন্তু এই সেপারেশন অফ পাওয়ারের যে থিওরিটা, সেটা কিন্তু অ্যাপ্লাই করা হয়। উইদাউট অ্যাপ্লাইং দিস থিওরি কিন্তু আমরা খুব সঠিক বা খুব রোবাস্ট কোনো ডেমোক্রেসি আমরা পাই না। তো সংক্ষেপে খুব অল্প কথায় এটাই হচ্ছে মন্টেস্কুর থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার।